এই যে বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছি, কাছাকাছি থাকে বন্ধু, তো দেখা করতে আসলাম, ওর বাড়িতে আসলাম, একটু রিল্যাক্স মুডে বালিশ টালিশ নিয়ে একদম শুয়েই পড়েছি। এটা আমার নিজের বাড়ি, বন্ধুর বাড়িতে না, নিজের ঘর। ওর বাড়িতে বেড়াতে এসেছি। এও আমার একজন খুব ভালো বন্ধু, আমাকে আবার আমাদের ছেলেরাও, আমাদের দুজনের ছেলেরাও, তারাও দুজনের ছেলেরাও ভালো, খুব ভালো বন্ধু। ওরা একসাথে খেলাধুলো করে। তো যারা, আমি বন্ধুদেরকে একটু অনুরোধ করব, ওর চ্যানেলের নাম হচ্ছে রত্নাস সিম্পল ব্লগ, আর ক্যাপিটাল, এস ক্যাপিটাল, ভি ক্যাপিটাল, একটু টাইপ করে সার্চ করে দেখবেন ওর জীবনযুদ্ধ। ও সদ্য চ্যানেলটি খুলেছে, আপনারা যদি পাশে থাকেন তাহলে ও খুব উপকৃত হবে এবং আমি খুব আনন্দিত হব। ওর জীবনযুদ্ধের গল্পগুলো যদি জানতে চান তাহলে সাবস্ক্রাইব করে অল বাটন অবশ্যই ক্লিক করে রাখবেন, আর মন্তব্য করে ওকে উৎসাহিত করবেন। ওর যুদ্ধ এতই টায়ারসাম যুদ্ধ যে 10 বছর ধরে ওই সেই লড়াইটা করছে। অন্য কোনো মানুষ হলে এতদিনে ক্লান্ত হয়ে যেত, তবে ওর সেবা যত্ন দিয়ে এমন একটা কাজ করেছে যাতে ও, বাকিটা আপনারা ব্লগে দেখে নেবেন, ওর ব্লগে দেখে নেবেন। আমি সবটাই বলবো না, আপনারা প্লিজ যদি করেন তাহলে খুবই ভালো হয়। এবার আমরা নিজেরা গল্প করব, আপনারা গিয়ে ব্লগ দেখে নেবেন। এই গাউনটা এসেছে মিশো থেকে, অবশ্যই বাইরে কোথাও পরবো না, আমি বাড়িতেই পড়ি। তো চলুন আজকের ব্লগ শুরু করা যাক। আপনাদের সবাইকে সার্ভাইভার অরুণিমাতে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজকের গল্প শুরু হোক তাহলে। ইউটিউবের সঙ্গে ঝামেলাটা মিটে গেছে, আসলে কিছুই না। যেটা হয়েছিল সেটা হচ্ছে 10 মে থেকে 17 মে পর্যন্ত ডেসক্রিপশানে লেখা ছিল ফার্স্ট টাইম ইন ইউটিউব, নলেন গুড়ের সন্দেশ, তালশাঁস সন্দেশ, মাই রেসিপি, মাই ইউনিক রেসিপি ইত্যাদি। সেগুলো আমার যে কন্টেন্ট থাম্বনেল তার সঙ্গে একেবারেই যাচ্ছিল না। সুতরাং ইউটিউব আমাকে ওটা রেকমেন্ড করেছিল যে আমাকে পাল্টে নিতে হবে। তো আজকে দুপুরে বেশ ভালো কাটলো, কারণ রত্না এসেছিল, আমার পড়শি বন্ধু এবং একজন জীবন যোদ্ধা। আমাদের জীবন যুদ্ধটা যেমন একরকম, প্রত্যেক মানুষের জীবনেই আলাদা আলাদা যুদ্ধ থাকে, রত্নার জীবন যুদ্ধটা আলাদা, সম্পূর্ণ আলাদা। এবং নিজে একজন রুগী হয়ে ভোগা চাইতে বোধহয় আরেকজন রুগীকে ভুগতে দেখা অসহায়ভাবে, যেটা কে সাহায্য করার, মানে যেটাকে সারানোর মতন কোনো ব্যবস্থা বা উপায় এখনও অবধি তার কাছে জানা নেই, অথচ 10টা বছর ধরে সে লড়াই করে যাচ্ছে। তো ও নতুন ব্লগ শুরু করেছে, আমি আজকে ওকে ট্যাগ করব। তো আপনারা, আমার যারা বন্ধু আছেন, যারা সচেতন এবং সহৃদয়, তাদের কাছে আমি বলবো যে, আমি একবার বলেছি ওর সঙ্গে, আরও একবার বলছি যে ওকেও সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে সঙ্গে। সাবস্ক্রাইব করুন সার্ভাইভার অরুণিমাকে এবং সাবস্ক্রাইব করুন রত্না সিম্পল ব্লগ, এই দুটি চ্যানেলকে। এবং সাবস্ক্রাইব করে পাশের অল বাটন ক্লিক করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো আজকে আমি যে গল্পটা বলবো সেটা হচ্ছে আমার একবার, কালকে যে গল্পটা বলছিলাম যে 5 বছরের ছেলেটি যার ব্লাড ক্যান্সার হয়েছিল, সে খেতে চাইতো না, তাকে চ্যানেল করার সময় একটু কানাকাটি করতো। তারপরে ওই একটা ছোটো মোবাইল, সেই সময় তো ছোটো মোবাইলই ছিল, তো সেই ছোটো মোবাইলে গান চালিয়ে ও সবসময় শুনতো। ওর কোনো কষ্ট বোধ ওইসব কিছু ও প্রকাশ করতে পারতো না, বা কান্নাকাটি বা খাবো না ওর মাধ্যমেই করতো, কিংবা তারপর ভুলেও যেত। এবং সবসময় গানটা চালাতো, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। তো একদিন প্রচণ্ড কাজ যে তখন আর খাচ্ছে না, কিচ্ছু খাচ্ছে না। ওরা হসপিটাল থেকে যে খাবার সেই সময় সার্ভ করতেন, সেই সময় ননভেজ খাবারও সার্ভ করতেন, এবং মাছের ঝোল ভাত আমি নিতাম। তো একটা ভমিটিং টেন্ডেন্সি থাকে, কারো ভীষণ বমিও হয়, কেউ ওই অ্যান্টি ভমিটিং ওষুধগুলো খেয়েও তাদের কাজ হয় না। তো বাচ্চাটিরও ওরকম হচ্ছিলো, খেতে পারছিল না। তো সেদিন কোনো কারণে ওর বাবা বা মায়ের মোবাইলটি কাজ করছিল না। তো আমার মোবাইলে প্রচুর গান ছিল, তো আমি গানটা চালিয়ে দিয়েছিলাম জোরে, মানে কিশোর কুমারের সেই মেলোডি, যেগুলো মেলোডিয়াস সং, স্যাড সং যেগুলো। আমি 1 নম্বর বেডে থেকে চালিয়েছিলাম, ও ছিল 10 নম্বর বেডে। ও 10 নম্বর বেডে প্রতিদিন আসতো, আর আমি প্রতিবার ওই 1 নম্বর বেডেই থাকতাম। তো ওই গানগুলো চালানো হয়েছিল। এবার আমার যিনি অঙ্ক সার্জন, তিনি এসে বলছিলেন, বাহ, এ দেখো, এরা কে বলবে, এদের দেখে শিখতে হয়, এদের দুজনকে দেখে শিখতে হয় যে ক্যান্সারকে কী করে বিট করতে হয়। এরা হাসি মুখে গান শুনছে, এদের কোনো চিন্তা নেই, ভাবনা নেই, এটাই কিন্তু উচিত। তো আমি এরকম ধরনের নানান টুকরো টাকা গল্প শেয়ার করবো। তো আজকে আরেকটা গল্প শেয়ার করছি যে 2014 সালে আমার লিভারে, প্রতি বছর যে একটা ইউএসজি করতে হতো, সেই ইউএসজিতে ধরা পড়লো আমার লিভারে একটা স্পট, একটা নয় দুটো স্পট হয়েছে। সেই দুটো স্পট, ওখান থেকে তো আমাকে ইউএসজি টেবিল থেকে বলে দেওয়া হলো যে আপনার যে স্পটটি হয়েছে এক্ষুনি যেতে হবে, আপনি ট্যামক্সিফেন কেন খান না, আপনার আবার হয়েছে, আপনাকে আমি এক্ষুনি একটা রিপোর্ট তৈরি করে দিচ্ছি, আপনি এখনই গিয়ে চলে যান অঙ্কোলজিস্টের কাছে, আপনাকে কেমন নিতে হবে। তো আমি তো মানে ভীষণ ভেঙে পড়েছি যে আমার টিএনবিসি ফেরত যেটা আসার কথা সেটা ফেরত এসেছে, আমার আর কোনো চান্সই নেই বাঁচার, কারণ সেকেন্ড টাইম এলে আর লিভারের মতো জায়গায় এসেছে, কিচ্ছু করার নেই জাস্ট। আর আমার তো পয়সাও নেই যে আমি লিভার ট্রান্সপ্লান্ট করতে পারবো।
আর দেবে কে? আমার তো ভাই বোন নেই, মা বাবাও জীবিত নেই, আর ছেলে একেবারেই ছোটো, 9 বছর বয়স। তো এরকম চলছে। তো তখন আমাকে যে পরীক্ষাটা করতে হলো সেটা হচ্ছে বায়োপসি, এফএনএসসি, যেটা আমার ব্রেস্টেও করা হয়েছিল। কিন্তু এবার যেটা হলো সেটা প্রচণ্ড ভয়ঙ্কর, মানে এত বড় একটা নিডল, সেটা সেই গরুকে ইঞ্জেকশন দেওয়ার মতো বেশ মোটা একটা নিডল, মানে প্রায় ওই যে সুতো বোনার যে ক্রুশ কাটাগুলো হয় সেই রকম এত বড় একটা নিডল। এবং আমি বলছি যে আমার সঙ্গে কাউকে, আমার বান্ধবী গিয়েছিল হসপিটালে, আমার ছোটোবেলার বান্ধবী, আকাশবাণী মৈত্রীর যে রাখি দাশগুপ্ত, তো নামটা না জিজ্ঞাসা করেই নিলাম। যাই হোক, সেদিন তুই না থাকলে আমি হয়তো সেখানেই অনেক কষ্ট পেতাম। এবং আমাকে আমার ছোটোবেলার বান্ধবী নন্দিতা দাস, সে আমাকে বলে দিয়েছিল, সে ফোনেই বলেছিল যে খুব কষ্ট হলে ঈশ্বরের নাম নিবি, লোকনাথ বাবার নাম নিবি, এবং শক্ত করে পেছনে কোনো কিছু একটা ধরে শক্ত করে মনটা শক্ত করে, নিঃশ্বাসটা শক্ত করে চেপে রাখবি এবং ঠাকুরের নাম করবি, দেখবি সব বাধা বিপত্তি উতরে যাবে। আর আমরা তো তোর জন্য প্রেয়ার করবো। তো ওরা বললো যে আমাকে একবার ফোটানো হবে, পিছনে পিঠের দিক দিয়ে, শিরদাঁড়ার দিক দিয়ে ফোটানো হবে, কারণ লিভারের পেছন দিকটা স্পটটা হয়েছিল। তো আমি তখন ভয় পেয়ে বললাম যে আমার বান্ধবীকে আসতে দেওয়া হবে, বলে না, কাউকে আসতে দেওয়া হয় না। তো আমি বলেছিলাম, আর আমাকে তখন আমার অঙ্কোলজিস্ট আমাকে সাহস দেওয়ার জন্য বলেছিলেন যে আমাকে নাকি লোকাল অ্যানাস্থেশিয়া দেওয়া হবে। অ্যানাস্থেশিয়া কিচ্ছু দেওয়া হয়নি। এবং একজন ভদ্রমহিলা, বেশ বয়স্ক ভদ্রমহিলা, তিনি ওই কাজটা করবেন, তার সঙ্গে একজন হেল্পার ছিলেন, তিনি একজন পুরুষ। তো সেই পুরুষ যিনি ডক্টর, তিনি আমাকে বললেন যে আপনাকে কিন্তু পুরো দম নিয়ে পেটটা ফুলিয়ে রাখতে হবে যতক্ষণ না আমরা কাজটা করবো, শেষ করতে পারবো। এবং ইউএসজি গাইডেড এফএনএসসি হয়েছিল। তো মানে ইউএসজি ওই মনিটরে দেখে আমার ওই জায়গা দিয়ে সুচ ফোটাচ্ছে। আমি বুঝতে পারছি যে আমার ব্যথাবোধ এমনিই খুব কম, কিন্তু যখন ওরকম সুচটা ফোটানো হচ্ছে না আমার, তখন সত্যি আমার তো ইসকেমিক হার্ট, বাঁদিকের বুকে ব্যথা করতে শুরু করেছে, মানে দম বন্ধ হয়ে আসছে। আর আমি শুধু ভাবছি যে আমাকে যেন একবারই, যেন আমি যেন শক্ত থাকতে পারি, যেন ব্যাপারটা একবারই হয়, আমি একবারই সহ্য করতে পারবো, সেকেন্ড টাইম হয়তো আমি আর পারবো না, আমার স্ট্রোক হয়ে যাবে বা এমার্জেন্সি কিছু একটা হয়ে যাবে। তো হলো তো, মানে ভেতর দিয়ে চামড়া, যে মোটা স্তর, মাংসের টিস্যু, সমস্ত কিছু ভেদ করে যে আরেকটা অর্গানে ঢুকছে, সেটা পর্যন্ত আমি প্রচণ্ডভাবে ফিল করছি। এবং তারপরে আর আমি শক্তি ধরে রাখতে পারিনি, তারপরে টলতে বেরিয়েছি। তারপরে ওটা হবার পর আমার আবার একটা সিটি স্ক্যান হয়েছিল। তো তখন আর আমি বসে থাকতে পারছি না, আমি সিটি স্ক্যান বেডে শুয়েছি। আমার তখন প্রচণ্ড সিটি স্ক্যানে যা, ঘরে তো কাউকে থাকতে দেওয়া হয় না, রেডিয়েশন হয় বলে। তো আমাকে সেই 6টা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ইত্যাদি হয়েছে। তারপরে আমি ওখান থেকেই জিজ্ঞেস করছি যে কি, মানে আমার কি কিছু পজিটিভ কিছু আছে, ওই যে একটা খুপড়ি জানলা থাকে, ওই জানলা দিয়ে জিজ্ঞেস করছি পজিটিভ না নেগেটিভ। ওরা বলছে আপনার চিন্তা করতে হবে না, ইটস অল রাইট। তো এসছি, তারপরে বেরিয়ে এসে আর আমার মানে তখন তো প্রচণ্ড রাগ হচ্ছে, আমার হাজব্যান্ডের উপরে রাগ হচ্ছে। কেন রাগ হচ্ছে, কী হচ্ছে কিছু জানি না। কমলদা ট্যাক্সি ড্রাইভার, উনি আমাদের নিয়ে যেতেন, ভাড়া করা ট্যাক্সি। ওই কমলদার হাত ধরে মানে পেছনের সিটে আমি শুয়ে গেছি, শুয়ে বাড়ি ফিরেছি। এই হচ্ছে আরেকটা গল্প, জীবনের আরেকটা গল্প। এরকম টুকরোটাকরা গল্প আজকে শেয়ার করবো। মাঝখানে ইউনাইটেড হয়ে যদি আমরা থাকি, আমরা প্রত্যেকেই তো চাইছি যে বাঁচবো, বাঁচার মতো করে বাঁচবো, সার্ভাইভ করবো, একা নয় আমরা। আচ্ছা ধরুন একটা দ্বীপে একটা মানুষ একদম একা হয়ে রয়েছে, আর ভালো লাগবে বেঁচে থাকতে? আমার তো লাগবে না। আমার মনে হবে আমার ভূতল থাক, আমার নন্দিতা থাক, রাখি থাক, আমার ছেলে থাক, আমার রত্না থাক, আমার সৌম্য থাক, আমার সৌম্য লিমা থাক, আমার টিয়া থাক, আমার এরা সবাই থাক, দূরে হলেও থাক, মানে ওই দ্বীপে যদি দূরত্ব বজায় রেখে থাকে তবুও থাক। আরও সবার অনেক বন্ধুবান্ধব আছে, সবার নাম নিতে গেলে অনেক সময় লাগবে, এত বড় ভিডিও কেউ দেখবেন না। সবাই থাকা, এমনকি আমার যে বাচ্চাগুলোকে আমি পড়াতে যাই, যে সব থেকে দুষ্টু বাচ্চাটি এবং সব থেকে মিষ্টি বাচ্চাটি, এবং সব বাচ্চাগুলি, যারা সব কটি বাচ্চা, সবাই আমার সঙ্গে থাকে, আমি এটাই চাইব। এবং আমাদের একটা কথাই সবাইকে বলার, যে ইউনিটি স্ট্রেংথ। আর বিশ্বাস, মনের বিশ্বাস, এটা কিন্তু অনেক বড় একটা স্ট্রেংথ। আমাকে আমার ডক্টর শিখিয়েছেন যে মনে বিশ্বাস রাখতে হবে। নিজের মনের জোর, ক্যান্সার সার্ভাইভারদের ক্ষেত্রে মনের জোর একটা বড় জিনিস। সেটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু ভেতরে, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে, আমরা যদি বেশি চিন্তা ভাবনা করতে থাকি, আমাদের স্ট্রেস লেভেল বেড়ে যায়, তাহলে বাজে হরমোন ক্ষরণ হয়, সেগুলো গোটা শরীরের উপর এফেক্ট ফেলে, এবং ব্যাড হরমোন ক্ষরণ হয়, তার ফলে সেল ডিভিশন আজে বাজে রকমভাবে শুরু হয়ে যায়। আর আমার জীবনে প্রচুর স্ট্রেস ছিল, হয়তো আমার ক্যান্সারটাও, যে টিউমারটার যে নেচার চেঞ্জ হয়ে গেছিলো, সেটার কারণও হয়তো এই স্ট্রেস। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ব্লগ এই পর্যন্তই। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে, এবং অবশ্যই পাশে থাকবেন। আর পরের ব্লগের অপেক্ষা করবেন, এরকমই আরও কিছু নিয়ে আবার আসবো। চলি আজকে টাটা, কেমন?